সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব 12। সকালের মিষ্টি রোদ পর্দা গলিয়ে রুমের আনাচে কানাচে উকি ঝুঁকি মারছে। তারাও বুঝি নবদম্পতির প্রথম সকালের সঙ্গে হতে চাইছে। সারা রাত বৃষ্টির পর আজকের সকালটা অনেকটা স্নিগ্ধ আলোর রেশ ছড়াচ্ছে। ঠান্ডা অনুভূতি জাগানো হাওয়া বইছে গাছের ডালে ডালে, পাতায় পাতায়। চোখে মুখে হালকা রোদ্দুরের হাতছানিতে পিট পিট করে তাকালো অবন্তিকা। সে ঘুমিয়েছে ভোর রাতে। সারা রাত অর্ণবের পাগলামিতে মত্ত থাকায় ঘুম ভাঙতে এতটা দেরি হলো। গলার কাছে ভারী কিছুর অস্তিত্ব অনুভব হতেই তাকিয়ে দেখে তার গলায় মুখ ডুবিয়ে ঘুমোচ্ছে অর্ণব। অবন্তিকা প্রিয় স্বামীর চুলের গভীরে হাত বুলিয়ে ঠোঁট এলিয়ে হাসে। রাতের কিছু দৃশ্য আঁখি পল্লবে ধরা দিতেই ঠোঁটের হাসিতে লাজুকতা মিলেমিশে একাকার হয়ে যায়। অবন্তিকা লাজুক চোখে দেয়াল ঘড়িতে চাইতেই দেখে সকাল 11টা বেজে 21 ঘরে কাঁটাটা ঠেকেছে। অবন্তিকা আবার সতর্ক চোখে অর্ণবের দিকে তাকায়। মৃদু স্বরে ডাকে, এই যে শুনছেন, উঠুন না, বেলা গড়িয়েছে অনেক, এই যে শুনতে পাচ্ছেন। এমন মিষ্টি স্বরে অর্ণবের ঘুম ভেঙে যায়। সে হালকা হেসে অবন্তিকার গলার গভীরে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয়। তারপর সে থায় ঠোঁট চেপে ঘুমু ঘুমু কণ্ঠে বলে, বউ, ঘুমাতে দাও, সারা রাত জেগেছিলাম, আমার ঘুম পাচ্ছে। অবন্তিকা এহেন স্পর্শে মৃদু কেঁপে ওঠে জিভ দিয়ে, ঠোঁট ভিজিয়ে বলে, আচ্ছা আপনি ঘুমান, আমাকে তো উঠতে দিন, আমি শাওয়ার নিব। অর্ণব গলা থেকে মুখ তুলে হালকা হেসে বলে, কালকে রাতটা আমার লাইফের সবচেয়ে সুন্দর রাত ছিল বউ, ঠিক তোমার মতো সুন্দর। এহেন কথায় লজ্জায় অবন্তিকার চোখ বুজে আসে। সে হাত বাড়িয়ে আলতো ধাক্কা দেয় অর্ণবের খোলা বুকে। কথাটা এড়িয়ে যেতে বলে, সরুন, উঠব। অর্ণব বিনা বাক্য ব্যয়ে বিছানার চাদরটা নিচের কোমরে পেঁচিয়ে উঠে বসে। অবন্তিকার শরীরে থাকা অর্ণবের সাতটা আর একটু টেনে টুনে লম্বা করার চেষ্টা করতে করতে এক পা মেঝেতে রাখে। সঙ্গে সঙ্গে সম্পূর্ণ শরীরের ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠে নিজেদের অস্তিত্ব জানান দেয়। অবন্তিকা ব্যথায় মুখ কুঁচকে অস্ফুট স্বরে বলে কিছু একটা। তা শুনে অর্ণব মিটিমিটি হেসে এগিয়ে যায় অবন্তিকার দিকে। তারপর কোলে তুলে পা বাড়ায় ওয়াশরুমে। অবন্তিকার নাকে নাক ঘষে বলে, বেবি চলো, একসাথে শাওয়ার নিব। অবন্তিকা লজ্জা মুখ লুকায় অর্ণবের বুকে। তাতে শব্দ করে হেসে উঠল অর্ণব। কপাল কুঁচকে সামনে বসা মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন মিস্টার আরফান। কোথা থেকে একটা বোরকা পরা মেয়ে এসে ওনার হাত চেপে ধরে হাতে মাথা ঠেকিয়ে সেই কখন থেকে কেঁদে চলছে, কাঁদছে আর অস্ফুট স্বরে কি যেন বলছে। কান্নার কারণে তা বুঝতে পারছেন না মিস্টার আরফান, তবে মেয়েটার জন্য তার ভীষণ মায়া লাগছে। মনে হচ্ছে ওনার খুব আপন কেউ। উনি একটা হাত মেয়েটার মাথায় রেখে স্নেহ মাখা কণ্ঠে বললেন, কাঁদছো কেন মা, কি হয়েছে তোমার, আমাকে কি চেনো তুমি? মেয়েটা অশ্রুসিক্ত চোখে মায়া তুলে তাকায়, তারপর আবারও ডুকরে কেঁদে ওঠে। সেই কান্না দেখে মিস্টার আরফান আহমেদের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তিনি এবার চোখ ঘুরিয়ে সামনে তাকাতেই দেখেন আব্রাহাম পকেটে হাত গুজে নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে, যেন কিছু একটা তার একটুও ভালো লাগছে না। আব্রাহাম, এই মেয়েটাকে রে, সেই কখন থেকে কাঁদছে, এভাবে কাঁদছে কেন ও, তুই চিনিস নাকি? মিস্টার আরফান আহমেদের কথায় আব্রাহাম এগিয়ে যায়, হালকা হেসে বলে, এই মেয়েটা আমার বিয়ে করা একমাত্র বউ, মিসেস আদ্রিয়ানা অড্রি। আব্রাহামের কথা শুনে মৃদু কেঁপে উঠল আরহান আহমেদের হাতটা।
তার চোখেও অশ্রু ভিড় করলো। তিনি কাঁপা কাঁপা হাতে অদ্রির কান্না মিশ্রিত গালে হাত রাখেন, স্নেহভরা কণ্ঠে বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আমার মেয়ে, আমার অদ্রি, মাই প্রিন্সেস। বলতে বলতে কেঁদে ওঠেন ভদ্রলোক। এতগুলো বছর যেই দিনটার অপেক্ষায় তিনি ছিলেন, সেই দিনটার দেখা মিলল। ওনার একমাত্র মেয়ে ছোট কলিজাটা কত বড় হয়ে গেছে, অথচ তিনি দু চোখ ভরে দেখেই পারলেন না মেয়ের বড় হওয়া। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার আব্বু এখন আমার সামনে বসে আছে, কথা বলছে। আব্বুকে কাঁদতে দেখে আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তোমাকে অনেক ভালোবাসি, এতগুলো বছর অনেক মিস করেছি। তুমি কোথায় ছিলে আব্বু? তোমাকে, আম্মুকে ছাড়া আমি খুব কষ্টে পেরিয়েছি আব্বু। ও আব্বু, তুমি তুমি আমাকে আর ছেড়ে যাবে না, প্রমিস করো। মেয়ের মুখে এমন কথা শুনে হালকা হাসলেন আরহান আহমেদ। বললেন, আব্বু তোকে মিস করছি অদ্রি, তোকে অনেক ভালোবাসে তোর আব্বু। এখন আমি ফিরে এসেছি না, তোর কোনো কষ্ট হবে না, প্রমিস। অদ্রিকে এভাবে কাঁদতে দেখে আব্রাহামের বিরক্ত লাগছে। মেয়েটা কি বোঝে না, ওকে এভাবে কাঁদতে দেখলে আব্রাহামের বুকে ব্যথা হয়, অসহনীয় যন্ত্রণা হয়। আব্রাহাম এবার নাক মুখ কুঁচকে বলল, কি শুরু করেছো দুজনে? বাবাই তোমার জন্য আমার বউটা এভাবে কাঁদছে, ওকে কাঁদতে নিষেধ করো, আমার ভালো লাগছে না। আব্রাহামের কথায় আব্বু শব্দ করে হেসে উঠল, আর আমি লজ্জায় কান্না বন্ধ করে ওনার দিকে রাগে কটমট করে তাকালাম। আব্রাহাম অদ্রির এমন দৃষ্টিকে জাস্ট পাত্তা না দিয়ে বলল, বাবাই তোমাকে এক্ষুনি বাসায় নিয়ে যাব, ডাক্তার বলেছে তুমি এখন সম্পূর্ণ সুস্থ। ওনার কথা শুনে আমার টনক নড়ে উঠল। আমি চকিতে তাকিয়ে বললাম, আব্রাহাম, আব্বুকে কোথায় পেয়েছেন? কোথায় ছিল আব্বু? আব্রাহাম গম্ভীর মুখে বললেন, সেসব কথা পরে হবে, এখন উঠো, বাড়ি যাব। আমি মুখ ভেঙচে আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু আসো বাড়ি যাই, মামুনি তোমাকে দেখলে খুব খুশি হবে। আব্বুকে সাথে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কেবিন থেকে। রাস্তায় হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো আমার। আমি চোখ তুলে সামনে তাকিয়ে থাকা পুরুষটাকে দেখে স্তব্ধ হলাম। এতগুলো বছর পর আবারও দেখা পেলাম সেই প্রিয় মুখটার। আমার ভেজা চোখে অশ্রু জমলো আবার। সামনের মানুষটাও আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। যখনই শুনতে পেলাম আব্রাহাম বলেছেন, আপনাদের উড বি ওয়াইফ এখন কেমন আছেন মিস্টার খান? প্রত্যুত্তরে এসে বলল, আউট অফ ডেঞ্জার, জ্ঞান ফিরেছে একটু আগেই। আমি দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ইপু ভাইয়ার বুকে, দুহাতে ওকে মারতে মারতে কেঁদে উঠে বললাম, তুই আমাকে ছেড়ে কিভাবে চলে গেলি ভাইয়া? তোর প্রমিস ভেঙে দিলি, তুই আমাকে ভুলে গেলি। তুই কিভাবে এতটা পাষাণ হলি ইপু ভাইয়া, কিভাবে? অদ্রিকে এভাবে মিস্টার খানকে জড়িয়ে ধরতে দেখে রাগের জোয়াল শক্ত হলো আব্রাহামের। পরক্ষণেই অদ্রির কান্না মিশ্রিত কথাগুলো শুনে ভ্রু কুঁচকে এলো তার। এই ছেলেটাকে অদ্রি ভাইয়া ডাকছে কেন? কে এই ছেলে? কেনই বা বাঁচিয়েছিল অদ্রিকে? ইফাত কাঁপা কাঁপা হাতে জড়িয়ে ধরলো নিজের ছোট্ট বোনটাকে। তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও সম্পর্কটা আত্মার। ইফাত অদ্রির চুলে হাত বুলিয়ে বলে, খুব রাগ করেছিস বুড়ি, তোকে কিভাবে ভুলে যাই আমি বল? আমার ছোট পৃথিবীতে তুই আর মিষ্টি মা ছাড়া আমার কেই বা আছে? আমি তো শুধু তোর চোখের আড়ালে ছিলাম, যাতে আমার জন্য তোর কোনো বিপদ না হয়। আমি সব সময় তোর আশেপাশেই ছিলাম, তোকে এক মুহূর্ত একা ছাড়িনি। রাগ করিস না ভাইয়ের ওপর, ভাই তোকে অনেক বেশি মিস করেছে বুড়ি, অনেক। আমি ভাইয়াকে ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে বললাম, তুই আমাকে একদম ভোলাতে আসবি না। এতগুলো বছরে একটাবারও আমার সাথে দেখা করতে আসলি না,
আমি তোকে কত খুঁজেছি, একবার আমার সাথে দেখা করলে কি এমন হয়ে যেত? ইফাত ভাইয়া সেই ছোট্টবেলার মতো মাথা নিচু করে দুই হাতে কান ধরে বলল, রাজকুমারী, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। তাও দয়া করে এই অদম ভাইটার ওপর রাগ করবেন না প্লিজ। আমিও ছোট্টবেলার মতো করে হাত বাড়িয়ে বললাম, কথাতে 100টা চকলেট কিনে দিবি, তাহলে মাফ করব। আমার কথায় ইফাত ভাইয়া হেসে উঠল। আমিও সেই হাসির সাথে তাল মিলিয়ে আব্রাহামের কাছে এগিয়ে গিয়ে বললাম, ভাইয়া আমার হাজবেন্ড, কিন্তু মোটেও ওই চানাচুর অলার মতো টাক পড়া হয়নি। এই দেখ ওনার মাথায় কত চুল। আমার কথা শুনে আব্রাহাম শুকনো গলায় বিষম খেলেন। আর ইফাত ভাই আফসোসের সুরে বললেন, তোকে আর চানাচুরওয়ালার কাছে বিয়ে দেওয়া হলো না, আফসোস। আমাদের দুই ভাই বোনের মধ্যে কথার মাঝে আব্বু বলল, তুমি তাহলে সেই ইভু বাচ্চা যার কথা অদ্রিতা বলতো? তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল বাবা, কিন্তু এভাবে দেখা হবে ভাবিনি কখনো। ইফাত ভাইয়া এগিয়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে বলল, আমাকে কোনো ক্ষমা করবেন আঙ্কেল, আমি মিষ্টিমাকে বাঁচাতে পারিনি। মিস্টার আরফান আহমেদ ইফাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভাগ্যের উপর কারো জোর চলে না বাবা। বদরির চোখে আবারও পানি আসতে দেখে আব্রাহাম বিরক্ত কণ্ঠে বলল, এই তোমাদের জন্য আজকে আমার বউটা বারবার কাঁদছে। বাবাই চলো বাড়ি যাব। মিস্টার খান আপনিও আসুন। ইফাত খান বদরির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বুড়ি তুই বাড়ি যা, আর কিছুটা দিন তারপরেই ভাইয়া সব ঠিক করে তোর সাথে দেখা করবে। এখন তোর সাথে কথা বলাও তোর জন্য রিস্ক। আমি হালকা হেসে বললাম, তোমাদের এত প্যাচের কথা আমি বুঝি না, তাই প্রমিস করো জলদি আমার কাছে আসবি দেখা করতে। ইফাত ভাইয়া বললেন, ওকে প্রমিস। নিজের রুমে বসে ফোন ঘাঁটছিল ছানা। এমন সময় রুদ্র এসে ছানার কোলে মাথা রেখে বলে, হাত বুলিয়ে দে, মাথা ব্যথা করছে। ছানা চমকালো কিছুটা, তবে অবাক হলো না মোটেও। এটা তো রোজকার ঘটনা। ছানা বিনা বাক্য ব্যয়ে হাত বুলিয়ে দিল রুদ্রর মাথায়। কিছুক্ষণ পর রুদ্র ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে মুখ গুজে দিল ছানার পেটে। পেটের উপর গরম নিঃশ্বাস পড়তেই পায়ের পাতা শিরশির করে উঠল ছানার। একটু বেশি শক্ত করে টেনে ধরলো রুদ্রর চুল। রুদ্রর দিকে তাকিয়ে মুচকে হাসলো সে। রুদ্রের মুখের একপাশে দেখা যাচ্ছে। ছানা হাত বাড়িয়ে ছুঁয়ে দিল রুদ্রর দাড়িহীন মিশ্রণ গাল। আজকেই বুঝি সেভ করেছে। রুদ্রকে সবভাবেই তার কাছে সুদর্শন লাগে। মুখ নামিয়ে রুদ্রর গালের একপাশে চুমু খেলো ছানা। রুদ্রর কোনো সারা শব্দ না পেয়ে তার সাহস বাড়লো, বই কমলো না। ঠোঁট ডুবিয়ে পরপর 5টা চুমু খেয়ে থামলো। ঠিক তখনই পেটে রুদ্র ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে উঠল ছানা। এটা কি রুদ্র সজ্ঞানে করেছে নাকি ঘুমের ঘোরে, সে ঠিক বুঝতে পারলো না। স্ক্লিম পেটে আবারও ঠোঁটের ছোঁয়া পড়তেই অনুভূতি পায়ের পাতা শিরশির করে উঠল ছানার। স্ফুট স্বরে বলল, কি করছো এসব রুদ্র ভাই? আবারও অপর প্রান্তের মানুষটা নিশ্চুপ। কিছুক্ষণ পর আবারও রুদ্রর ভারী নিঃশ্বাসের শব্দে ছানা বুঝতে পারে মানুষটা সত্যিই ঘুমে। ছানার মুখ চিরে বেরিয়ে আসে হতাশাময় দীর্ঘশ্বাস। খুব কি ক্ষতি হতো রুদ্র যদি সজ্ঞানে থাকতো। সন্ধ্যা হয়ে আসছে, রাস্তায় মানুষের আনাগোনা কম এমন সময়। নিতুর কিছুটা ভয় ভয় লাগছে, তাও মনে সাহস নিয়ে হাঁটা ধরলো বাড়ির পথে। সে মূলত বেরিয়েছিল একটু, এতটা লেট হবে বুঝতে পারেনি। ঠিক তখনই বড় একটা কালো রঙের গাড়ি এসে থামলো নিতুর ঠিক সামনেই। জানালা গলিয়ে রূপার কারুকার্য করা ব্রেসলেট পরা একটা হাত বেরিয়ে এসে কিছু একটা
প্রেস করে নিতুর মুখে। মুহূর্তেই দুনিয়াটা ঝাপসা হয়ে যায় নিতুর সামনে। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। তখনই হাতের মুঠোয় সাইলেন্ট মোডে থাকা ফোনে কল আসে। আঙ্গুলের চাপে রিসিভ হতেই নীল শুনতে পায়, জ্ঞান হারিয়ে ফেললে ময়না পাখি 1 ঘন্টা পরেই জেগে যাবে একদম, রাগ করো না আমি তো ভালোবাসি তোমাকে, আদরে আদরে রাঙিয়ে দেব তোমার রাগ অভিমান। এই রফিক গাড়ি ঘুরিয়ে আমার ফার্ম হাউসে নিয়ে চল, সেখানেই বিয়ে করব ওকে। এতটুকু শুনতেই রাগে ভয়ে কেঁপে উঠল নীল। কিছুটা কাটলো না মিউট করে দৌড়ে বেরিয়ে গেল। নীলের সাথে দাঁড়িয়ে থাকা আরহান শুনেছে সবটাই। সেও পা বাড়ালো নীলের পিছু পিছু। ছেলেটাকে এমন একা ছাড়া যাবে না, যদি কিছু হয়ে যায় বলা তো যায় না। বয়স কম, রক্ত গরম, জোশের বশে হুঁশ হারিয়ে বিপদ ডেকে আনতে পারে। দুপুরে বাড়িতে ফেরার পর একচোট কান্নাকাটি করছে, যেন চোখের পানিতে চৌধুরী বাড়িটাই ভাসিয়ে দিবে মামনি। আমার আব্বু, মাম্মামার মামনি, ভার্সিটি লাইফের ফ্রেন্ড, এটা আমি ছোট থেকেই শুনে আসছি। এতগুলো বছর পর বেস্ট ফ্রেন্ডকে জীবিত দেখে মামনির সে কি বাঁধ ভাঙা কান্না। কাঁদতে কাঁদতে একসময় সেন্সলেন্স হয়ে গিয়েছিল, পরে ডাক্তার এনে জ্ঞান ফেরানো হয়েছে। আমি মুখের মাঝে কলম কামড়াতে কামড়াতে সব ভাবনায় বিভোর। ঠিক তখনই আব্রাহাম জোরে ধমক দিয়ে বললেন, পড়তে বলেছি তোমায়, পড়ার কোনো আওয়াজ পাচ্ছি না কেন? এইবার যদি রেজাল্ট খারাপ করেছো, তোমার খবর খারাপ করব আমি। ভার্সিটির টিচারের বইয়ের রেজাল্টের এই হাল দেখলে মানুষ তো আমার উপর হাসবে। মাথা মোটা একটা শব্দ করে পড়ো। আমি ওনার দিকে বিরক্ত চোখে চাইলাম। ঠিক এই জন্যই টিচারদের বিয়ে করতে নেই, গোমরা মুখে বললাম। আমি মনে মনে পড়ছিলাম। উনি রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার যে মনে মনে পড়া কোনো কালেই হয় না, সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সো ফাঁকিবাজি বন্ধ করে পড়া কমপ্লিট করো ফার্স্ট। আমি দাঁত দিয়ে জিভ কাটলাম ওনার কথায়, বিড়বিড় করে বললাম, হায় হায়, এটাও জানেন উনি? আরও যে কত কি জানেন কে জানে। বউ সামনে আছে, রোমান্স করবে তা না, পড়তে বসিয়ে দিয়েছে নিরামিষ একটা। আমি ঠিক কতটা রোমান্টিক একটু পরে হাড়ে হাড়ে টের পাবে। এখন পড়ায় মন দাও জলদি। লাস্টের কথাটা উনি ধমকে উঠে বললেন, তাতে কেঁপে উঠলাম আমি। কাটায় কাটায় 10টা বাজলে আমি মুক্তি পেলাম এই পড়ার হাত থেকে। আমি কোনো দিকে না তাকিয়ে ঠাস করে কোল বালিশটা মাঝখানে রেখে দিয়ে উল্টো পাশ ফিরে শুয়ে পড়লাম। একটুও কথা বলবো না এই লোকের সাথে। উনি এক মুহূর্ত দেরি না করে টেনে সরিয়ে দিলেন কোল বালিশটা। পরক্ষণেই আমার কামিজের ভেতর হাত ঢুকিয়ে গলায় মুখ ডুবিয়ে আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, তোমাকে বকবো আমি, মারবো আমি আদরে মাথায় তুলে রাখবো। তুমি 1000বার অভিমান করবে, আমি প্রতিবার খুব যত্নে সেই অভিমান ভাঙাবো। তাও দূরত্ব সহ্য করতে পারবো না, এক মুহূর্তও না। আমাকে দূরে সরানোর বৃথা চেষ্টা করো না বউ। তুমি যতটা দূরে সরাবে আমি তার চেয়েও দ্বিগুণ কাছে চলে আসবো। নাও কিস মি বেবি। আমার গলায় ছোট ছোট করে চুমু খেতে খেতে কথাগুলো বললেন উনি। আমার গলায় পড়া ওনার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেঁপে উঠলাম আমি। অভিমানী কণ্ঠে বললাম, ছাড়ুন আমাকে, একদম টাচ করবেন না। তখন কত জোরে ধমক দিয়েছে, এখন এসেছে আদর দেখাতে। ঢং লাগবে না আমার। ওনার হাতের স্পর্শ আমার কামিজের গভীরে আরও অবাধ্য হতেই ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনাকে। উনি আমার উপর ঝুঁকে আমার 2 হাতের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে বেডের সাথে চেপে ধরে রাগে হিস হিসিয়ে বললেন, বলেছিলাম না আমার দূরত্ব পছন্দ না?
ভুলে গেছো এত জলদি? সমস্যা নেই, মনে করিয়ে দিচ্ছি আমি। ওনার কথা শেষ হতেই গলায় তীব্র ব্যথার আভাস পেলাম। বুঝতে বাকি রইল না, উনি আবারও কামড়েছেন। আমি ব্যথায় চেঁচিয়ে উঠে বললাম, উফ, রাক্ষস একটা। পরক্ষণেই ব্যথায় জর্জরিত গলার ভাঁজে ঠোঁট চেপে ধরে পরপর কয়েকটা চুমু খেয়ে আমার দিকে তাকালেন উনি। ওনার সেই নিঃস্বার্থ দৃষ্টিতে দৃষ্টি মিলতেই আমি যেন কথা বলার ক্ষমতা হারালাম। উনি আমার নাক ঘষে স্লো ভয়েসে গান গাইলেন। উনি এতটুকু গাইতেই আমি ওনার অধরে ওষ্ঠ চেপে ধরলাম। ওনার এই স্লো ভয়েসে গান গাওয়াটা জাস্ট সহ্য করতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি ছেড়ে দিতেই উনি বললেন, বউজান। আমি চোখ বন্ধ করেই বললাম, আই লাভ ইউ সো মাচ মিসেস শেখ। আমার গলায় কথা আটকে যাচ্ছে, তাও শত চেষ্টা করে অস্ফুট স্বরে বললাম, আই লাভ ইউ টু মিস্টার শেখ। উনি আবারও আমার কামিজের ফাঁকে হাত ডুবিয়ে আমার অধরে মৃদু স্পর্শ করে অস্থির হয়ে বললেন, বউ আজকে প্লিজ, আই নিড ইউ। তোমাকে ভালোবাসতে চাই অনেক বেবি, আই নিড ইউ সো মাচ। মানা করো না প্লিজ। আমি কাঁপা কাঁপা হাতে ওনার গলা জড়িয়ে ধরলাম, আলতো করে ঠোঁট ছোঁয়ালাম ওনার গলায়। অ্যাডামস অ্যাপলোটায় এই জিনিসটা ছোঁয়ার বড্ড লোভ ছিল আমার। ঢোক গড়লে ওটা ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে। দেখলাম উনি ঠোঁট এলিয়ে হাসলেন, পরক্ষণেই মুখ ডুবিয়ে দিলেন আমার গলায়। আমি দু হাতে খামচে ধরলাম ওনার পিঠ, থরথর করে কাঁপছি শুধু। কিছুক্ষণ পর উনি আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খেতে খেতে অস্থির ভঙ্গিতে নিজের শার্টের সবটা বোতাম খুলে চড়ে মারলেন সেটা। এবার ওনার উন্মুক্ত পিঠে নখ ডুবিয়ে দিলাম আমি। কিছুক্ষণ পর উনি আমার পিঠে হাত দিয়ে চেইনটা খুলে ফেললেন, ফলে কামিজটা কিছুটা সরে গিয়ে উন্মুক্ত হলো কাঁধ, পিঠ, গলার কিছুটা অংশ। উনি ঠোঁট ছেড়ে কাঁধে কামড় বসিয়ে দিলেন। ব্যথায় চোখ বেয়ে অশ্রু গড়ালো আমার। পরক্ষণে কামড়ালো, ঠোঁটের স্থানে চেপে ধরলেন। এভাবে রাতের প্রহর গড়ালো, সকল সীমানা ছাড়লো ওনার অবাধ্য স্পর্শগুলো। সময়ের সাথে পাল্লা দিয়ে চলল অনুভূতির ঝড়। মিলেমিশে একাকার হলো দুটি সত্তা, একটি প্রেম, বহু কাঙ্ক্ষিত সেই প্রেম, যা নতুন করে আবারও গল্প সাজালো এই আলো আধারের মাঝে। সব বাধা হার মানলো ভালোবাসার কাছে। রাত 12:48। চারপাশে গাড়ির হর্ন বাজানোর শব্দ, জ্যাম লেগেছে প্রচুর। নীল অস্থির হয়ে বসে আছে বাইকে, তার পেছনের বাইকটা আরহানের। নীল অনবরত ঘামছে, তার মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। সেই বিকাল থেকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে, কিন্তু লোকেশনটা ঠিক ধরতেই পারছিল না। এমতো অবস্থায় নীল তো আর বসে থাকতে পারে না। সে নিজের এলাকার যত ছেলে পেলে আছে সবগুলোকে নিয়ে পুরো গাজীপুর তন্ন তন্ন করে ফেলেছে এই কয়েক ঘন্টায়, কিন্তু কোথাও নীলের পায়ের চিহ্নটুকু নেই। নিতুর যদি কিছু হয়ে যায়, এই কথাটা ভাবতেই বারবার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। 2 ঘন্টা আগে ঠিক লোকেশনটা ক্যাচ করতে পেরেছে আরহান। লোকেশনটা ময়মনসিংহ রোডের ঘন জঙ্গলের দিকে। জ্যাম ছুটছে না দেখে নীল বাইক নিয়ে ফুটপাতে উঠে গেল। এদিকে মানুষের আনাগোনা নেই, তাই ফুটপাতটা সম্পূর্ণ খালি। এত এত চিন্তার কারণে নীল এতক্ষণ খেয়াল করেনি নীল ঝড়ের গতিতে বাইক রাইড করছে। স্পিডোমিটারে 100 ছাড়িয়েছে। নীলকে এভাবে বাইক নিয়ে ছুটতে দেখে আরহানও ছুটলো, ভয় দেখাতে বলল, নীল স্পিড কমা, ভাই পুলিশ কেস হয়ে যাবে। নীলের সেদিকে ভ্রুক্ষেপ নেই, তার মাথায় একটা কথাই ঘুরছে, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাক, তবুও তার নিতুকে চাই এই মুহূর্তে।
কিছুটা সময় পর দুজনে বাইক নিয়ে ঢুকলো গভীর জঙ্গলে। চারপাশে শুধু বড় বড় গাছ। যতটা এগোচ্ছে নীলের ভেতরের ভয়রা ততই শাখা প্রশাখা ছড়াচ্ছে। নীল বিড়বিড় করে বলছে, আল্লাহ প্লিজ আমার নিতুকে আমার কাছে ফিরিয়ে দাও। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। দয়া করো, দয়া করো। ওকে ছাড়া আমার কষ্ট হচ্ছে। তুমি তো দেখছো তাই না, আমার দম আটকে আসছে। প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। আর কিছুক্ষণ পর ওরা একটা ছোট বাড়ি দেখতে পেল। ফলে নীলের চোখ জল জল করে উঠল। সে বাইক থামিয়ে দৌড়ে গেল সেদিকে। আরহান সতর্ক চোখে তাকিয়ে আশেপাশের সব কিছু খেয়াল করে নেয় মুহূর্তেই। দরজাটা হাঁ করে খোলা। ভেতরে ঢুকতেই পাঁচজন গুন্ডা টাইপের ছেলে দেখতে পেল তারা। আরহান কোনো কিছু না ভেবেই শার্টের নিচের কোমরে থাকা রাইফেলটা বের করে এক এক করে 5টা শুট করলো। সব কটা লুটিয়ে পড়লো মাটিতে। তা দেখে নীলের চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে গেল। সেই দৃষ্টি দেখে আরহান ঠোঁট এলিয়ে হাসলো। তখনই ভেতরের একটা রুম থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। নীল ছুটলো সেদিকে। দরজাটা বন্ধ ভেতর থেকে। তাই দুজনে মিলে লাথি দিয়ে ভেঙে ফেললো দরজাটা। রুমে প্রবেশ করতেই নীলের চোখ আটকে গেল ফ্লোরে। সাদা ফ্লোরটা রক্তে লাল হয়ে আছে। অনেকটা রক্ত, যেন কারো শরীর থেকে সবটা রক্ত বেরিয়ে গিয়েছে। রক্ত দেখে নীলের বুক কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখলো একটা লোক মাটিতে পড়ে আছে। তার গলা থেকে পুরো মাথাটাই আলাদা হয়ে পড়ে আছে কিছুটা দূরে। গুনগুনিয়ে কান্নার শব্দ শুনে নীল দক্ষিণ দিকে তাকালো। দেখতে পেল নিতু বসে আছে দেয়ালে, মাথা ঠেকিয়ে কাঁদছে। পরনের সাদা জামাটা রক্তে রঞ্জিত হয়ে আছে। গলায় খামচির দাগ, গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। বুকে ওড়না নেই, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কাঁধের কাছটায় জামা কিছুটা ছেঁড়া। আরহান নিতুর পানে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নেয়। তার এখন এই লাশগুলোর ব্যবস্থা করতে হবে। নীল আর নিতুর জীবনে একটু সমস্যা সে আসতে দিতে চায় না, মোটেও না। সে ফোনে কল করতে করতে বেরিয়ে পড়ে রুম থেকে। নিতুর এমন অবস্থা দেখে নীল শুকনো ঢোক গিলল। কাপা কাপা পায়ে এগিয়ে যায়। বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার মনে হচ্ছে পায়ে কেউ শিকল বেঁধে দিয়েছে। সেই শিকলের ভারে সে এগোতে পারছে না। নিতুর সামনে গিয়ে বসে কাপা কাপা হাতে নিতুর গালের অশ্রুকণা মুছে দেয়। সেই ঝোঁয়ায় ধপ করে চোখ মেলে তাকায় নিতু। চোখের সামনে নীলের মুখটা দেখতে পেয়ে ডুকরে কেঁদে উঠে বলে, বিশ্বাস করুন, আমি নিজেকে রক্ষা করতে পেরেছি। এই পশুটা আমার ক্ষতি করতে পারেনি। আমি অপবিত্র হইনি নীল। আপনি আমাকে বিশ্বাস করুন প্লিজ। আমাকে দূরে সরিয়ে দিবেন না নীল। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি যে শেষ হয়ে যাব তাহলে। নীল, আপনি এত দেরি করলেন কেন? আমার ভয় লাগছে নীল। এই আপনি আমাকে বিশ্বাস করছেন তো? আমি সত্যি বলছি, আমি পবিত্র। নীল আর সইতে পারে না। দুহাতে নিতুর মাথাটা তার বুকের সাথে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, নিতু, আমার নিতু, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচতাম নিতু। এই কয়েক ঘন্টাতেই আমার শ্বাস আটকে আসছিল। আমি তোমাকে বিশ্বাস করি নিতু। পুরো পৃথিবী অবিশ্বাস করলেও আমি আজীবন তোমাকে বিশ্বাস করব। ভালোবাসি জান, অনেক ভালোবাসি। নিতু হাতে আঁকড়ে ধরে নীলের পিঠ, বুকের মাঝে মুখ লাগিয়ে আর শব্দ করে কেঁদে উঠে বলল, আমার ভয় করছে নীল। আমি আমি খুনি। আমি খুন করেছি। আমি ওকে না মারলে এই শয়তানটা আমাকে বেঁচে থেকেও মেরে ফেলতো। আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের ছোঁয়া আমার ঘৃণা লাগে নীল। আমি তা সহ্য করতে পারতাম না। আপনাকে ছাড়ার কারো কথা ভাবতেও মরে যেতে ইচ্ছে করে আমার। নিতুর এমন কথায় নিজের বুক থেকে নিতুর মাথাটা তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় নীল।
দুজনের চোখ দিয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর নীল নিতুকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকায়। নিতুর কান্না থেমে গেছে। সে নীরবে চোখ বন্ধ করে আছে। আর মূলত বিশ্বাস হচ্ছে না নীল এখন তার সামনে। ঘন্টাখানেক আগেও ভেবেছিল আর বুঝি নীলের মুখটা দেখা হবে না তার। নীল নিতুর চোখের দিকে তাকিয়ে বলল, আর কাঁদবে না প্লিজ, ভয় পাওয়ার কিছু নেই। আমি নীল যতদিন বেঁচে আছি তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুমি কেন খুন করনি নিতু? তুমি এই দুনিয়া থেকে একটা পাপীকে সরিয়ে দিয়েছো। আই এম প্রাউড অফ ইউ জান। নিতু পিট পিট করে চোখ মেলে তাকায়। নীল নিতুর দিকে তাকিয়ে হালকা হাসে। নিতু সেই হাসিতে তাল মেলায়। তারপর আবারও নিতুর বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। নীল দু হাতে আঁকড়ে ধরে তার প্রিয়সীকে। এভাবে ঠিক কতটা সময় কেটে যায় তাদের খেয়াল নেই। প্রায় 1 ঘন্টা পর আরহান আসে। দরজার বাইরে দাঁড়িয়ে থেকেই বলে, নীল নিতুকে নিয়ে আয়। রাত 3টা বাজতে চললো, বাড়িতে ফিরতে হবে। নিতুর বাবা মা নাকি পুলিশ কেস করেছে। সো যে কোনো সময় পুলিশ এখানে আসতে পারে। আমাদের যাওয়া উচিত। নীল নিতুকে ছেড়ে দিয়ে নিজের শার্টটা খুলে নিতুকে পরিয়ে দেয়। দূরে পড়ে থাকা অন্যটা এনে নিতুর গলায় জড়িয়ে দেয়। নিতু নীলের হাত ধরে উঠে দাঁড়ালো। মেঝেতে রক্ত দেখে ভয় কেঁপে উঠল। নীল তা বুঝতে পেরে দ্রুত বেরিয়ে এলো। বাইকে উঠে বসতেই কিছুক্ষণের মধ্যে তারা জায়গাটা পেছনে ফেলে এগিয়ে গেল। পেছনে অন্ধকারে চাপা পড়ে রইল একজন মেয়ের নিজের আত্মসম্মান রক্ষা করার এক বীভৎস বর্ণনা। ছাদের ওপর দোতলায় অর্ণবের বুকে গুটিসুটি মেরে বসে আছে অবন্তিকা। দোলনাটা একটু পরপরই দোল খাচ্ছে। আকাশে পূর্ণিমার রূপালী চাঁদ জ্যোৎস্না ছড়াচ্ছে। অবন্তিকা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সেই চাঁদের দিকে। আর অর্ণব, সে তো তার হৃদয় স্পর্শীতে মত্ত। অবন্তিকা হঠাৎ করেই খিলখিলিয়ে হেসে উঠে বলল, উফ অর্ণব, গলা থেকে গাল সরান, সরাসরি সুরসুরি লাগছে দাড়ির খোঁচায়, প্লিজ সরান। অর্ণব দুষ্টু হেসে আবারও গাল ঘষে দেয়। অবন্তিকা আরও জোরে হাসতে হাসতে ঢলে পড়ে অর্ণবের বুকে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, আমি শ্বশুর বাড়ি যাব না অর্ণব। এহেন প্রশ্নে খালি গলায় বিষম খায় অর্ণব। অবন্তিকা ভ্রু কুঁচকে তাকাতেই বলে, বিয়ের কথা আম্মু জানলে আমার পিঠের চামড়া একটুও ঠিক থাকবে না বউ। অবন্তিকা গোমরা মুখে বলে, তাই বলে কি আমি শ্বশুর বাড়ি ত্যাগ করব? অর্ণব চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, সামনেই তো পুজো, সেদিন তোমাকে আম্মুর কাছে নিয়ে যাব। সেদিন আম্মু বেশি রাগ করবে, দেখাবে না। অবন্তিকা খুশিতে আত্মহারা হয়ে টুপ করে চুমু খায় অর্ণবের গালে। অর্ণবও এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নেয় অবন্তিকাকে। পা বাড়ায় সিঁড়ির দিকে। হঠাৎ এমন হয় অবন্তিকা অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? অর্ণব অবন্তিকার নাকে নাক ঘষে বলে, বিছানা আমাকে ডাকছে বউ, বলছে এখন আদর করার সময়। আমি হলাম ভদ্র সভ্য ছেলে, কাউকে ফিরিয়ে দিতে পারি না। অবন্তিকা লজ্জায় মিয়ে যায়, মুখে লুকায় প্রিয়তম স্বামীর বক্ষে। ভোর 5টা বেজে 45 মিনিট। নীলের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদছে নিতু। কিছুক্ষণ আগে নিতুদের বাড়ির কলিং বেল বাজতেই দরজা খুলে দিল একজন 40 বছর বয়সী মহিলা। নিতু তার দিকে তাকিয়ে বলল, মা আমি। বাকিটা বলার আগেই মহিলাটা নিতুর গালে থাপ্পড় দিয়ে বলে, তুই কোন সাহসে আমার বাড়িতে এসেছিস নষ্টা মেয়ে? তোর মা আমার সংসারে কালসাপ হয়ে ঢুকেছিল, আর তুই
কন্যা কোনো ছেলের সাথে শুয়ে আমার মান সম্মান ডোবালি, মরতে পারলি না, মুখ পড়ি বেশ্যা। কথাগুলো বলে আবারও থাপ্পড় দিতে নিলে নিতু হাত ধরে ফেলল। সেই হাত, রাগে তার চোখ লাল হয়ে গেছে। সে হালকা মুচকি হেসে বলল, আমারই ভুল হয়েছে। চৌধুরী বাড়ির হবু বউকে আপনার এই নোংরা বাড়িতে এনে এখানে যে কতগুলো নোংরা কীট বাস করে আমি জানতাম না। আমার হবু স্ত্রীকে আমি নিয়ে যাচ্ছি। তারপর নিতুর বাবার দিকে তাকিয়ে বলল, আপনি বাবা হিসেবে ঠিক কতটা অযোগ্য তা বলার বাহিরে। আমার ঘরের রানীকে আমি নিয়ে যাচ্ছি। আশা করি ভবিষ্যতে কখনো আপনাদের মুখটাও দেখতে হবে না কখনো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না। নিতুর হাত ধরে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। পেছন থেকে ভেসে এলো দরজা লাগানোর জোরালো শব্দ। সেই শব্দে কেঁপে উঠল নিতু। বর্তমান রাগে ক্ষোভে ফুঁসছে নীল। তার বুকে মাথা রেখেই সেই কখন থেকে কেঁদে চলছে নিতু। এত রাগ আরও বাড়ছে, বই কমছে না। নীল এবার ধমকে উঠে বলে, শাট আপ। আর এক ফোঁটা পানিও যদি চোখ দিয়ে বেরিয়েছে, আই প্রমিস তোমার খবর খারাপ করে ছাড়বো আমি, স্টুপিড একটা। নিতু ভয়ে কান্না বন্ধ করলো তৎক্ষণাৎ। তারপর নীল বাইক ছুটিয়ে দুজনে চলল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। রাত্রির শেষ প্রহর গড়িয়েছে অনেক আগেই। আকাশের সূর্যর কোণে লালাভা ছড়িয়ে পড়েছে। এখন সকাল 6:30 বাজে। আব্রাহাম একটু পর পর হাঁচি দিচ্ছেন। বেচারার নাকটা লাল হয়ে গেছে। ওনার এমন অবস্থা দেখে আমি মিটি মিটি হাসছি। একদম ঠিক হয়েছে। খুব শখ ছিল বউয়ের সাথে সকাল সকাল রোমান্টিক শাওয়ার নেওয়ার। এখন বোঝেন মজা। হ্যাঁ। আব্রাহাম আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলেন, হাসছো কেন? হাঁচু। আমি থমথমে খেয়ে বললাম, কই না তো। আমি মাত্রই দেখলাম তুমি হাসছিলে। মিথ্যে বলবে না, বলো কেন হাসছিলে? হাঁচু। আমি এবার আর পারলাম না। ঠিক করে হেসে দিয়ে বললাম, আপনার অবস্থা দেখে হাসি পাচ্ছে। উনি রাগে দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে এসে আমার কোমর জড়িয়ে ধরলেন। ওনার হাবভাব লক্ষ্য করে আমি চেঁচিয়ে উঠলাম, এই কামড়াবেন না প্লিজ। বলতে বলতেই গালে তীব্র ব্যথার আভাস পেলাম। নাক মুখ কুঁচকে কিছু বলতে নিব তার আগেই নিচু থেকে ভেসে এলো কারো গলা ফাটানো চিৎকার। তাতে উনি আমাকে ছেড়ে দিলেন, রওনা দেয় দরজার দিকে। আমিও ছুটলাম তার পেছনে। নিচে এসে দেখলাম নীল আর নিতু সোফায় বসে আছে। চারপাশে বাড়ির সবাই ঘুম ঘুম চোখে মুখে দাঁড়িয়ে আছে। নিতুর রক্তাক্ত অবস্থা দেখে আমার বুকে মোচড় দিয়ে উঠল। দৌড়ে গিয়ে বসলাম নিতুর পাশে। নিতু আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রাণপ্রিয় বান্ধবীর এমন বিধ্বস্ত অবস্থা দেখে মাথায় যে চিন্তা এলো তাতে শিউরে উঠলাম ভয়ে। নিতুর মাথায় হাত বুলিয়ে ঢোক গিলে কান্না আটকিয়ে বললাম, দোস্ত কাঁদছিস কেন? বল আমাকে কি হয়েছে? বনু কাঁদে না। নিতু আমাকে জাপটে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুই তো জানিস আমি দুটো টিউশনি পড়াই। 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম, তাই ওদের 2 ঘন্টা বেশি পড়িয়েছি। বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ একটা কালো রঙের গাড়ি এসে থামলো আমার সামনে। তারপর কে যেন আমার মুখে স্প্রে করে। আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসে। আমার যখন জ্ঞান ফিরে, আশেপাশে কেউ ছিল না। সম্পূর্ণ খালি একটা রুমে নিজেকে আবিষ্কার করি। আমি ভয়ে প্রায় কান্না করে দিয়েছি। তখনই রুমের দরজা খুলে ঢোকে আমার সৎ ভাইয়ের বন্ধু হেলাল। উনি এর আগেও আমাদের বাড়িতে এসেছিল। আমার তার নজর ঠিক মনে হয়নি, তাই ভাইয়া বলেছিল। ভাইয়া আমাকে আদর করত। আমি তার সৎ বোন হলেও
কখনো ঘৃণা করেনি। মায়ের মার থেকে বাঁচিয়েছে কতবার। ভাই আমার কথা শুনে অনেক রেগে যায়, হেলালের সঙ্গে কথা বলাও শেষ করে দেয়। উনি যখন আমার দিকে এগিয়ে আসছিল, আমি বললাম, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আমি বাড়ি যাব। ওই লোকটা বিশ্রীভাবে হেসে বলল, তোমাকে আমি বিয়ে করব ময়না পাখি। তোর মতো একটা জানোয়ারকে কখনোই বিয়ে করব না আমি। নিতু শুধু নীলের, আর কারো না। উনি আমার দিকে তেড়ে এসে গালে থাপ্পড় দেয়। আমি ছিটকে পড়ে যাই মেঝেতে, ব্যথায় গাল টন টন করছিল। লোকটা আমার চুলের মুঠি ধরে বলে, তোর এমন অবস্থা করব যে ওই নীল তোর মুখটাও দেখতে চাইবে না। তুই শুধু এই হেলালের হবি। আমি ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। লোকটা আমার জামার হাতা টেনে ছিঁড়ে ফেলে, গলার ওড়না ধরে টান দেয়। আমি ছিটকে গিয়ে পড়ি খাটের পায়ার দিকটায়। লোকটা আমার পেছনে এসে বসে, গলায় ওনার। নিঃশ্বাস পড়তেই ঘৃণায় বমি চলে আসে আমার। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যেভাবেই হোক নিজেকে রক্ষা করতে হবে। তখনই হাতের কাছে একটা মোটা শক্ত লাঠির মতো কিছু একটা পাই। আমি ভয়ে কোনো কিছু না ভেবেই এটা শক্ত করে মুঠোয় নিয়ে এই শয়তানটাকে আঘাত করি। মুহূর্তেই ওনার ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যায়। এত রক্ত দেখে আমি ভয়ে চেঁচিয়ে উঠি। আমার শরীর কেঁপে কেঁপে উঠছে। ভয় ভয় নিজের হাতের দিকে তাকাতেই দেখি একটা ছোট মাঝারি সাইজের রক্তমাখা কুড়াল। এটা দেখে আমার গা গুলিয়ে আসে। ওটা ছুঁড়ে ফেলে দিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে দু হাতে চুল খামচে ধরে চিৎকার করে কেঁদে উঠি। এভাবে ঠিক কতটা সময় পেরিয়েছে আমি নিজেও জানি না। এক সময় নীল আসে, আমি ওকে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছিলাম। নিতুর কথাগুলো শুনে আমার হাতের লোম দাঁড়িয়ে গেছে, ভয়ে কলিজা শুকিয়ে গেছে। কখন যে নীরবে কান্না শুরু করেছি আমি নিজেও জানি না। নিতু আবারও বলল, ওদ্রি আমাকে বাঁচা, আমি খুন করেছি, খুব জলদি আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমাকে বাঁচা। পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে আছে। নীল মাথা নিচু করে বসে আছে, ওর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মিসেস নীলিমা শেখ, সাকিরা, ফুলি, সবার চোখে পানি। আরহান আর ফারহান ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা দুজন প্রায় একই স্বভাবের, সহজে কাঁদতে পারে না। আব্রাহাম নিতুর দিকে এগিয়ে গিয়ে নিতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমাদের পরিবারের অংশ তুমি, আমাদের সম্মান। নীলের হবু স্ত্রী, আমি কথা দিচ্ছি ফারহান, আব্রাহামের শেখের শরীরে যতক্ষণেই বিন্দু রক্ত আছে, তোমার উপর পুলিশের ছায়াও পড়তে দেব না আমি। ভয় পেও না, আমরা সবাই তোমার জন্য আছি। আমি আজ থেকে তোমার বড় ভাই। ভাইয়ের ওপর ভরসা রাখো, কিছু হতে দেব না আমার বোনের। আমি অবাক চোখে তাকাই, গর্বে আমার বুক ভরে ওঠে। এত ভালো মানুষ আমার স্বামী। ওনার দেওয়া আশ্বাসে নিতুর কান্না কমে আসে। আব্রাহাম আরহানের দিকে তাকিয়ে বলে, কাজের ব্যবস্থা করো। আরহান ভ্যাবাচেকা খেয়ে বলে, কি তুমি অদ্রিকে আবার বিয়ে করবে? তাও এমন একটা পরিস্থিতিতে, আমি একবারও বিয়ে করতে পারলাম না, আর তুমি দুইবার, এত বেইনসাফি। হ্যাঁ। আব্রাহাম ধমকে উঠে বলল, গাধার মতো কথা বলা বন্ধ করো স্টুপিড। নীল আর নিতুর বিয়ে আজ। আব্রাহামের কথায় নীল ঠাস করে মেঝেতে পড়ে যায়। বেচারা একের পর এক শখ খেয়ে আর সামলাতে পারেনি। আজ তার বিয়ে, যে বিয়ের জন্য সে প্রতিদিন অপেক্ষা করে, আল্লাহর কাছে দোয়া করে সেই বিয়ে। সাংঘাতিক ব্যাপার স্যাপার। নীলকে এভাবে পড়ে যেতে দেখে সবাই ভ্যাবাচিকা খায়, পরক্ষণেই নিতু সহ সবাই ফিক করে হেসে ওঠে। নীলের হুঁশ ফিরল হাসির শব্দে।
সে নিজেও মাথা চুলকে হাসে, নিতুর দিকে তাকিয়ে চোখ মারে, ঠোঁট বাঁকিয়ে ইশারা করে ভিন্ন কিছুর। তা বুঝতে পেরে নিতু লজ্জায় চোখ ফিরিয়ে নেয়, ঠোঁটে ভাসে লাজুক হাসি। সাধারণত বিয়েতে বাঙালি মেয়েদের কবুল বলতে দারুণ দ্বিধা বিপত্তি হয়। কবুল বলতে তাদের কমপক্ষে 5 মিনিট লাগবেই। যদি প্রেমের বিয়ে হয় তাও মিনিট 5 অপেক্ষা না করিয়ে কনে কবুল ভুলেও বলবে না। কারণ কেউ কেউ লজ্জা পায়, আর কেউ কেউ কবুল বলার জন্য মরে যাচ্ছে। তাও টেনে টুনে হলেও ভেতর থেকে লজ্জা লজ্জা ভাব আনতেই আনবে। আর এই 5 মিনিটের অপেক্ষাটাই বর মহাশয়ের কাছে এমন হয় যেন এই মুহূর্তে বাথরুমে যেতে না পারলে তার প্যান্ট ভিজে যাবে। অথচ বাথরুমের দরজাটাই লক হয়ে আছে, খোলাই যাচ্ছে না। হ্যাঁ, যা কি একটা পরিস্থিতি। কিন্তু বর্তমানে চৌধুরী বাড়ির পরিবেশটা একদম 90 ডিগ্রি উল্টে গিয়ে 160 ডিগ্রিতে এসে আটকেছে। সাদা নরম সোফায় সাদা জব্বা আর সাদা বড় বড় টুপি মাথায় দিয়ে গাল ভর্তি পাকা সাদা দাড়ি নিয়ে বসে আছেন জনাবা কমলা বিবির প্রাণপ্রিয় স্বামী জনাব ফজলুল করিম হকিকুল্লাহ ইসলাম। ওনার নামটা শুনেই আমার মাথা ভন ভন করছিল। যাই হোক, জনাব কাজী মশাইয়ের মুখের অবস্থা বড়ই করুণ। তাকে দেখে মনে হচ্ছে তিনি বিয়ে নয় জানাজা পড়াতে এসেছেন। তিনি একটু পর পর বলছেন, বাবা বলুন কবুল। সাধারণ দেখা যায় কাজীরা বলছে, আম্মু বলেন কবুল। কিন্তু এখানে যেহেতু ঘটনাটা উল্টে, তাই সমর্থনটা উল্টো। আমি ওনার থেকে দৃষ্টি সরিয়ে তাকালাম আমাদের নববধূর দিকে। সাধারণত এই সময় মেয়েরা লাজুক সাগরে ভাসতে থাকে, কিন্তু আমাদের নববধূ নিতুর চোখে মুখে একরাশ বিরক্তি প্রকাশ পাচ্ছে। সে বিরক্ত ভঙ্গিতে তাকাচ্ছে তার অর্ধেক বিয়ে হওয়া স্বামীর দিকে। নিতু মিনিট 10 আগেই কিছুটা সময় নিয়ে কবুল বলেছে, কিন্তু আমাদের বর মহাশয় এখনো নিশ্চুপ। নীলের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা ঘাম। বেচারার মুখের অবস্থা বেগতিক দেখে তো কেউ দেখবেই ভাববে জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছে। অথচ কাহিনীটা ভিন্ন। নীল পারলে এক্ষুনি বাসর ঘরে ঢুকে যায়। বেচারা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাওয়ায় মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। আহারে, বেচারার জন্য এই প্রথম আমার মায়া হলো। আমার ভাবনার মাঝেই কারো ধমক সামনে তাকাতেই দেখলাম আমার খাটাস জামাইটা নীলকে ঝাড়ছে। তুই 1 সেকেন্ডের মধ্যে কবুল বলবি, না হলে আই প্রমিস এই জীবনে তোর বিয়ে আমি হতে দেব না। ধমকে বুঝি কাজ হলো। নীল চোখ খিচে বড় বড় করে একটা শ্বাস ফেলে চেঁচিয়ে উঠল, কবুল 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 কবুল। ওকে এভাবে কবুল বলতে দেখে ড্রয়িং রুম ভর্তি মানুষ এসে উঠল। আরহান বিরক্ত হয়ে বলল, এই চুপ কর শালা, আমি এখনো একবারও কবুল বলতে পারিনি, আর এই ছেলে কবুলের দোকান খুলে ফেললো। শাকিরা নাক মুখ আরহানের বাহুতে থাপ্পড় দিয়ে বলল, তুমি চুপ করো, বিয়ে করার জন্য মরে যাচ্ছে নির্লজ্জ লোক। কাজী সাহেবকে তার পাওনা বুঝিয়ে দিতেই তিনি হুড়মুড়িয়ে চলে যেতে যেতে বিড়বিড় করে বলল, এক পাগলে বাড়ি থেকে মাথায় পিস্তল ঠেকিয়ে তুলে নিয়ে আসছে, আরেক পাগল বিয়ে করতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। পাগলের কারখানা। সকাল 8টা। ঘুম থেকে উঠে অর্ণব দেখে অবন্তিকা তার বুকের উপর শুয়ে আছে। অর্ণব অবন্তিকাকে ধীরে ধীরে বালিশে শুয়ে দিয়ে কপালে চুমু খেয়ে উঠে বসে। ডাকলো না আর মেয়েটা তার জ্বালায় ঘুমোতে পারেনি।
অর্ণব 1 ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। অবন্তিকা এখনো এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। পরনে অর্ণবের শার্টটাও অগোছালো। এইসব দেখে অর্ণবের চোখে ঘোর লাগে, তাই দ্রুত বেরিয়ে যায় রুম থেকে। এত বড় আলিশান বাড়িতে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। রান্নাটা সব সময় অবন্তিকাই করে। অর্ণব ভাবলো ছোট্ট একটা সারপ্রাইজ দিলে কেমন হয়। লুডুস রান্না শেষ করে 2টো ডিম সিদ্ধ দিয়ে সালাদ কাটছে অর্ণব। হঠাৎ দুটো নরম তুলতুলে হাত তাকে জড়িয়ে ধরলো। অর্ণবের নাকে এসে লাগলো অবন্তিকার গায়ের মিষ্টি ঘ্রাণটা। অবন্তিকা বলে, গুড মর্নিং মাই হাজবেন্ড। অর্ণব হেসে ঘুরে দাঁড়িয়ে অবন্তিকার কোমর জড়িয়ে ধরে ঠোঁটে উষ্ণ ভেজা স্পর্শ দিয়ে বলে, গুড মর্নিং মাই ওয়াইফ। অবন্তিকা চোখ নামিয়ে লাজুক হাসে। অর্ণব মুগ্ধ চোখে দেখছে সেই হাসি। পরক্ষণেই অবন্তিকার কপালে ভেজা চুলে তার নজর যেতেই রাগী গলায় বলল, তোমার স্মৃতিতে সিঁদুর নেই কেন? অবন্তিকা কপালের একপাশে কিছু চুল সরিয়ে বলে, এই যে দিয়েছি। অর্ণব সিঁদুর রাঙা স্মৃতিতে ঠোঁট ছুঁয়ে বলে, এই স্মৃতিতে প্রতিদিন অর্ণব ব্যানার্জির নামে সিঁদুর উঠুক, আজীবন আমার রঙে রাঙিয়ে থাকুক অবন্তিকা ব্যানার্জি। অবন্তিকা ব্যানার্জি নামটা শ্রবণেন্দুতে প্রবেশ করতেই প্রাপ্তির সুখে চোখ ছলছল করে উঠে অবন্তিকা। পরক্ষণে অর্ণবের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, আপনার ঠোঁটে সিঁদুর লেগেছে। অর্ণব বলল, মুছে দাও। অবন্তিকা কাপা হাতে মুছে দিয়ে বলল, খিদে পেয়েছে, চলুন। ব্রেকফাস্ট ছেড়ে অবন্তিকাকে স্কুলে পৌঁছে অর্ণব যায় কলেজে। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই উনি আমার হাতে ধরে টেনে নিয়ে বললেন, লাঞ্চ টাইমে আমার কেবিনে আসবে। আমি মৃদু হেসে চলে গেলাম ক্যান্টিনের উদ্দেশ্যে। কর্নারের একটা টেবিলে বসে আছে সবাই। আমি গিয়ে অর্ণবের পাশে বসে বললাম, দুলহে রাজা, যা একটা কোক নিয়ে আয়। অদ্রির কথায় অর্ণব চোখ বড় বড় করে তাকালো। নীলকে উঠে যেতে দেখে হাঁপ ছেড়ে বাঁচলো। সে একটুর জন্য ভেবেছিল কথাটা তাকে বলেছে। নীল আসলে সবাই হাসি ঠাট্টায় আড্ডা জমালো। অর্ণব উৎকুশ করছে কথাগুলো বন্ধুদের জানাতে। কিছুক্ষণ চুপ থেকে অর্ণব একটু নড়ে চড়ে বসে বলল, তোদেরকে একটা কথা বলতাম। কেউ ফিরিয়েও তাকালো না বেচারার দিকে। সে আবারও ডাকলো, সেম কাহিনী দেখে চেঁচিয়ে উঠল, বাল শুনবি তোরা, বিয়ে করছি আমি। তিনজনই ফিরে তাকিয়ে আবারও গসিপে মত্ত হয়। পরক্ষণে আবার চেঁচিয়ে উঠল, কি কি করেছিস তুই? অর্ণব মাথা চুলকে হেসে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। তা শুনে সবাই স্তব্ধ হয়ে বসে থাকে। পরক্ষণেই ভিক হেসে উঠল। নীল হাসতে হাসতে বলে, আমরা তোকে ধোয়া তুলসী পাতা ভাবতাম, কিন্তু তুই তো দেখছি মিসকা শয়তান। এরই মধ্যে ক্লাস টাইম শুরু হয়। আমরা রওনা দিলাম ক্লাসে। আব্রাহাম ক্লাসে ঢুকেই তাকালেন আমার দিকে। সেই সুযোগে আমি চোখ টিপে হাসলাম। আব্রাহাম ভরকে গিয়ে চোখ বড় বড় করে তাকিয়েছিল তখন। এরপর পুরো ক্লাস আমি ঠোঁট কামড়ে হেসে ওনার দিকে তাকিয়েছিলাম। তা দেখে উনি কখনো কখনো রাগী দৃষ্টি নিক্ষেপ করেছে, তো কখনো মাথা নিচু করে হেসেছেন। ক্লাস শেষে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন। ভয়ে শুকনো ঢোক গিললাম আমি। একটু বেশি হয়ে গেছে বোধ হয়। এরপর ছিল এলিনা ম্যামের বোরিং ক্লাস। ওনার ন্যাকামি দেখে ঘুমে ঝুমোচ্ছিলাম বারবার। তারপরের ক্লাসে হাসি মুখে প্রবেশ করেন রুদ্র ভাইয়া। ওনার মুখে সব সময় হাসি লেগেই থাকে। এই 2 দিনে ওনার সাথে টুকটাক কথা হয়েছে আমার।
তবে ওনার চোখে আমাকে নিয়ে ভিন্ন অনুভূতি। না দেখে ভালো লাগলো আমার। উনি আব্রাহামের ভিন্ন স্বভাবের, সবসময় হাসি ঠাট্টা তামাশায় মেতে থাকে। রুদ্র ভাইয়া মুচকি হেসে নিজের পরিচয় দিয়ে একে একে সবার পরিচিতি জেনে নিচ্ছেন। আমার সিরিয়াল আসতেই আমি উঠে দাঁড়ালাম। এমন সময় রুদ্র ভাই বলে, ভাবি আপনি বসেন। কথাটা বলা মাত্রই সবার দৃষ্টি রকেটের গতিতে আমার উপর এসে পড়েছে। আমার থেকে 9 বছরের বড় আমার টিচার ক্লাস ভর্তি মানুষের সামনে আমাকে ভাবি বলে সম্বোধন করায় আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বসে পড়ে বিড়বিড় করে বললাম, আমি আবার আমার কথা ফিরিয়ে নিচ্ছি। এরা দুই বন্ধুই সেম, ঠোঁট কাটা মিসকা শয়তান। লাঞ্চ টাইমে আমি আব্রাহামের কেবিনের সামনে আসতেই শুনতে পেলাম, আই লাভ ইউ মিস্টার ফারহান। আমি অবাক হয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম একটা মেয়ে ওনার হাত ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে রাগে ক্ষোভে গা জ্বলে উঠলো আমার। চেঁচিয়ে উঠে বললাম, কি হচ্ছে এসব আব্রাহাম? আব্রাহাম এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, অত্রি ভুল বোঝো না প্লিজ। আমি ওনার কথার মাঝেই এলিনা ম্যাম চেঁচিয়ে উঠল, ইউ ক্রেজি গার্ল। মেনাত জানো না টিচারের রুমে নক না করে ঢুকে পড়েছো কেন? আমি এগিয়ে গিয়ে আব্রাহামের হাত জড়িয়ে ধরে গালে কিস করে বললাম, যার বেডরুমে আমি প্রতি রাতই বুকে ঘুমিয়ে থাকি, তার কেবিনে ঢুকতে আমার পারমিশনের প্রয়োজন পড়বে? সিরিয়াসলি হোয়াট? কে তুমি? কি সব বলছো? আব্রাহাম এবার আমার কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, মিট মাই মিসেস আদ্রিয়ানা অদ্রি। এলিনা ম্যাম আর এক মুহূর্তেও দাঁড়ালেন না। উনি চলে যেতেই আমি আব্রাহামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তারপর ওনার কপাল চেপে ধরে রাগী কণ্ঠে বললাম, সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী অংশগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।